মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। ছোটবেলা থেকে তুই ভীষণ ইন্টেলিজেন্ট ছিলি, হঠাৎ করে জাহ্নবীর প্রেমে কেন পড়লি বুঝতে পার। ছোট্ট করবো, অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। গোধূলি লগ্নে বিয়ে, দেরি হয়ে গেলে সময় মতো পৌঁছতে পারবো না। আর তাছাড়া তুমি তো এখনো তৈরি হওনি। যাও যাও যাও, গিয়ে তৈরি হয়ে এসো, যাও। দেখো বৌদি, তুমি ভাবলে কি করে যে আমি এই বিয়েতে যাব? তোমরা সব ভুলে গিয়ে আনন্দে মেতে উঠতে পারো, কিন্তু আমি ভুলতে পারছি না। আমার চোখের সামনে এখনো অলির মুখটা ভেসে উঠছে। আমার ছেলে বেঈমান, ও সব ভুলে গেছে, কিন্তু আমি কিছু ভুলতে পারিনি। ও আমাকে বাবা বলে ডাকতো, ও আমার ছেলের বউ হতে পারে, কিন্তু আমি ওকে আমার নিজের মেয়ের মতো দেখতাম। আজ ওর সঙ্গে যে অন্যায় হতে চলেছে, সেই অন্যায়ের সাক্ষী তোমরা হলে হতে পারো, কিন্তু আমি হতে পারবো না, কিছুতেই না। তাহলে ভেবে দেখো ছোটকা, তুমি তো অলিকে মাত্র কয়েক বছর চিনতে, তাতেই তোমার মনে এতটা কষ্ট হচ্ছে। ওর বাবা মায়ের মনের ওপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখতে পারো। তারা তো মেয়েটাকে জন্ম দিল, মানুষ করলো, কত আনন্দ করে বিয়ে দিয়েছিল, মনে আছে তোমার? যাতে ও ভালো করে সংসারটা করতে পারে। মেয়েটা কি পেল? এই সংসারটাই তো ওর প্রাণটা নিয়ে নিল। কোনো বাবা মা কি এটা মেনে নিতে পারে বলো তো, যে যার জন্য তাদের মেয়ে মারা গেছে সে এসে আবার এই সংসারে ঢুকবে? তারা কি মেনে নিতে পারে কখনো? আর কি বাকি আছে হওয়ার, আমি তো বুঝতে পারছি না। হবে এবার থানা পুলিশ হবে, হয়তো দেখলে বিয়ের মণ্ডপ থেকেই তোমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। এমনিতেই তো আমাদের ফ্যামিলিকে নিয়ে পাড়ায় এত সমালোচনা হয়, একেবারে মান সম্মান এবার ধুলোয় মিশে যাক। আর কি বলবো, সবই তো জাহ্নবীর জন্য হয়েছে ঋষি, তুমি খুব ভালো করে জানো, যতই তুমি যাই বলো। তাহলে পুলিশ আসুক, 16 কলা পূর্ণ হোক, আমি আর কি বলবো। লেখা, তুমি যখন অলি এবং তার পরিবারকে নিয়ে এতটাই কনসার্ন, তখন এই বিয়েতে যাচ্ছ কেন? না কান যা কাটা যাবার আমাদেরই যাক, তোমার তো আমাদের সাথে গিয়ে শুধু শুধু নাক কান কাটানোর কোনো প্রয়োজন নেই। তাছাড়া তোমার এই বিয়েতে যখন মতই নেই, তাহলে তো তুমি এই বিয়েতে গিয়ে কোনো আনন্দই করতে পারবে না। তাই বলি কি, তুমি এই বিয়েতে যেও না, থাক। হ্যাঁ, হিমাঙ্গিনী, আশীর্বাদের ব্যবস্থাটা তাড়াতাড়ি করো, বিকেল তো হয়েই গেল। এরপর আমরা যাবো কখন? দেরি হয়ে যাবে তো। আমি তো কখন থেকে বলছি, শুনলে তো হয় আমার কথা। হ্যাঁ, ওরা মা, এখানে আসন টাসন সব পাতো। হ্যাঁ, এখানে পাতো পাতো, এখানেই হবে আশীর্বাদ। ওরে, ফুলের মালা টোপর যা আছে এখানে নিয়ে আয়, দেরি করছিস কেন? ও ঋষি বাবা, বসো বসো, এখানে বসো তো, তুমি বসো বসো। তুমি আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ওপরে যাও, গিয়ে কাপড় চোপড় সব ছেড়ে ফেলো, যাও দেখিনি। বলছি দই মিষ্টি ওগুলো তো সব আনতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি তো যাবো বিয়ে বাড়িতে, নাকি? তুমি যাবে বিয়েতে? হ্যাঁ, তোমার দাদা যেতে পারছে না, অফিসে কাজ আছে। আমাকে তো সকালবেলা পই পই করে বলে দিয়ে গেছে যাতে আমি বিয়ে বাড়িতে অবশ্যই যাই। আমি দুপুরবেলা পার্লারে গেলাম, গিয়ে সেজে গুজে এলাম, খরচা হয় না নাকি? শোনো ঋষি, তোমার দাদা অত বড় চাকরি করে না যে আমি টাকা নষ্ট করতে পারবো। হ্যাঁ, সেজে গুজে যখন এসছি তখন আমাকে যেতেই হবে, আমি যেতে বাধ্য। বৌদিমা, তোমাকে বাধ্য হয়ে কিছু করতে হবে না। আমি চাই না কেউ অনিচ্ছা সহকারে আমার বিয়েতে কেউ পার্টিসিপেট করুক। বিয়ের পরে তো আর মেয়েদের নিজেদের কোনো ইচ্ছে থাকে না, তখন
স্বামীর ইচ্ছে, শ্বশুরবাড়ির ইচ্ছে, এইসব নিয়েই আমাদের চলতে হয়। আমি গিয়ে নিয়ে আসছি দই মিষ্টি। যাও প্রতীক, তুমি আগে ঋষিকে আশীর্বাদ করো। এই কাজটা আমি করতে পারবো না দাদা। কেন পারবে না? নিজের ছেলেকে আশীর্বাদ করবে, এতে না পারার কি আছে? আমি যখন দেখতে পাচ্ছি যে নিজের ছেলের একটা সর্বনাশ হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে আমি লোক দেখানো আশীর্বাদ করব, সেটা কোনো হয় না দাদা। তোমার ছেলে যা ক্ষতি হবার তা হয়ে গেছে প্রতীক, এবং তা হয়েছে তোমাদেরই দোষে। তা আজকে আশীর্বাদ করে সেই ক্ষতির কিছুটা ক্ষতিপূরণ না হয় করেই দিলে। ছোট ঠাকুরপো, আজকের দিনে অন্তত ছেলেটাকে দূরে সরিয়ে রেখো নে। আজকের দিনে ছেলেটাকে কাছে ডেকে পেরান ভরে আশীর্বাদ করো। দেখো সব আবার আগের মতো হয়ে যাবে। দেখো, ঋষি আজকে এত বড় চাকরি করে, অনেক টাকা মাইনে পায়, সেজন্য ওর সব অন্যায় তোমরা আজকে ভুলে যেতে পারছো। কিন্তু আমি পারবো না, আমি এই অন্যায় মেনে নিতে পারবো না, আমি ভুলতে পারবো না। এই যে দই মিষ্টি, কে আশীর্বাদ করবে এবার করুন। ছোট ঠাকুরপো, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করছো না ছোট ঠাকুর। আমি বারবার বলছি, একবার ছেলেটার সামনে এসে দাঁড়াও, মাথায় একটু হাত রাখো, দেখবে সব অশান্তি নিমিষে শেষ হয়ে গেছে। যদি তুমি আশীর্বাদ না করো, আমার মনে হয়নি ঋষি বাবার জীবনে তোমাকে ক্ষমা করতে পারবে। দেখো, আমি কারো জন্য আমার ধর্ম বিসর্জন দিতে পারবো না মেজ বৌদি। তোমরা কি আমাকে কেউ আশীর্বাদ করবে নাকি আমি এখান থেকে উঠে যাবো? ওগো তুমি এসো, ছেলেটার মাথায় অন্তত তুমি একটু ধান দুব্বো ঠেকিয়ে দিয়ে যাও। প্রতীক, আমি তোমাকে অনুরোধ করছি। দেখো দাদা, আমার যেটা বলা সেটা আমি বলে দিয়েছি। এনে শাক ভাজা। সুখে থেকো বাবা, তোমাদের লক্ষ্মী নারায়ণের জুটি যেন সারা জীবন অক্ষুণ্ণ থাকে। তোমাদের যেন কোনোদিন কোনোভাবে আলাদা না হতে হয়। পরস্পরের প্রতি বিশ্বাস রেখো, ভালো থেকো। ঠিক আছে। অনেক বছর হলো এই বাড়িটা অন্ধকারে ডুবে আছে। তোমরা দুজন মিলে এই বাড়ির সব অন্ধকার দূর করে দিও। সুখে থাকো, ভালো থাকো, জীবনের সব অস্থিরতা দূর হয়ে গিয়ে শান্তি জীবনে ভরে আসুক। কেমন? থাক বাবা, থাক, ভালো থাকো বাবা, ভালো থাকো। আশীর্বাদ না হয় নাই করলে, বিয়েতে তো যাবে। দাদা, যদি আশীর্বাদই করতে পারতাম তাহলে তো বিয়েতেও যেতাম। শোনো প্রতীক, আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা নই, তাই আমরা জানি না যে আমাদের জীবনে কি ঘটতে চলেছে বা আমাদের ভবিতব্য কি। তবে এইটুকু আমি বুঝেছি যে জাহ্নবী আর ঋষি ওরা একে অপরের জন্যই জন্মেছে। ওদের মধ্যে জন্ম জন্মান্তরের সম্বন্ধ, নইলে এত বাধা বিপত্তি, এত ঝড় বয়ে গেল ওদের জীবনে,
ওরা বারবার আলাদা হয়ে গেল, তবুও কিন্তু বারবার দুজনে দুজনের জীবনে ফিরে এসেছে। সুতরাং যে জুটিকে স্বয়ং ঈশ্বর মিলিয়ে দিচ্ছে, তাদের আলাদা করার সাধ্য কি আমাদের আছে? এই সত্যটা তুমি যখন বুঝতে পারবে, বা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তাড়াতাড়ি তুমি তোমার মনে শান্তি ফিরে পাবে। জন্ম জন্মান্তরের সম্পর্ক তো দাদা অলি আর ঋষির মধ্যেও ছিল, সেটা তো তুমি অস্বীকার করতে পারো না। না না, আমি কিছু অস্বীকার করছি না। তবে কি জানো, অতীতকে আঁকড়ে তো বেঁচে থাকা যায় না। জীবনকে অতীতের সাথে যদি বেঁধে ফেলো, তাহলে যে বর্তমানে মৃত্যু হবে, জীবনেরও। হ্যাঁ, অলির জীবনে যা ঘটেছে তা খুব কষ্টের, কিন্তু জাহ্নবীর তো তাতে কোনো হাত ছিল না। বরং অলি চেয়েছিল যে তার সন্তানকে জাহ্নবী মানুষ করুক, কিন্তু জাহ্নবী প্রথমে তা মেনে নেয়নি। ওরা দুজনে ডিভোর্স করে আলাদা হয়ে যায়। কিন্তু শেষমেশ কি ঘটল? ঘটনাচক্রে ঋষি আর অলির ছেলে সেই জাহ্নবীর কাছেই গেল, আর জাহ্নবী অজান্তে সেই ছেলেকে বুকে টেনে নিল। সেদিক থেকে দেখতে গেলে অলির ইচ্ছেকে কিন্তু ঈশ্বরই পূর্ণ করলেন। স্বয়ং ঈশ্বর যে ইচ্ছেকে পূর্ণ করলেন, সেই ঈশ্বরকে আমরা বাধা দিয়ে কি করব বল? দেখো দাদা, অলির যে ইচ্ছের কথা বলছো, সেটা অলি কি নিজে তোমায় বলেছে? এটা তো হতেই পারে জাহ্নবী আর ঋষি এটা মিথ্যে কথা বলছে নিজেদের কার্যসিদ্ধির জন্য। তুই ভুল করছো প্রতীক। অলি হাসপাতালে যাবার আগে আমাদের সবার কাছে তার ইচ্ছের কথাটা কিন্তু জানিয়ে গিয়েছিল। যাওয়ার সময় তোমাদের সবাইকে একটা কথা বলে যাচ্ছি। আমার যদি কিছু হয়ে যায়, আসলে কি হয় কিছু তো বলা যায় না, কিন্তু যদি কিছু হয়ে যায়, আমার সন্তানকে তোমরা দেখো। জাহ্নবীর প্রতি আমার যতই রাগ থাকুক না কেন, আমি জানি, আমি খুব ভালো করে জানি, আমার সন্তানের কোনো দিন কোনো ত্রুটিও করবে না। যখন আমি থাকবো না, তখন জাহ্নবীকে, ওকে আমার সবচেয়ে যোগ্য মানুষ বলে মনে হয়। মেজো, একটু চলো, এবার আমাদেরকে বেরোতে হবে। মেজো মা, চলো। দাঁড়া 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 দাঁড়া। ও দেবিকা, এনে টোপরটা ধর দেখিনি। এসো, চল। তাহলে আমরা বেরোই নাকি? এই চলো, সব বাসে উঠবে তো? চলো চলো চলো, এই চলে এসো সব, চলো চলো চলো। ছোট্ট করবো, বলো। তুমি যদি এখনো তোমার জেদ নিয়ে থাকো, তাহলে সত্যিই কিন্তু তুমি একদিন একা হয়ে যাবে। একটা সময় ছিল যখন আমরা জাহ্নবীকে কেউ পছন্দ করতাম না, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি কতটা ঋষি বাবার কতটা জীবন জুড়ে জাহ্নবী রয়েছে। ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে। তাই বলছি ছোট ঠাকুরপো, এই বিয়েটা তুমি মেনে নাও, এই বিয়েটাতে গিয়ে দাঁড়াও, দেখবে ঋষি বাবার মান অভিমান ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ঋষি বাবার মুখের দিকে তাকিয়ে, বাবু সোনার মুখের দিকে তাকিয়ে এই বিয়েটা তুমি মেনে নাও ছোট ঠাকুরপো। আমাদের সংসারে আবার শান্তি ফিরে আসবে, মেনে নাও ছোট ঠাকুরপো। অনেক কষ্টে আমি এই ভাঙা সংসারটাকে আস্তে আস্তে জোড়া দেওয়ার চেষ্টা করছি ছোট ঠাকুর,
তুমি আমায় সাহায্য করো, এই সংসারটার পাশে এসে দাঁড়াও। তুমি এই সংসারের পাশে থাকলে দেখবে এই সংসার আবার আগের মতো হাসি আনন্দে ভরে উঠেছে। আমার শাশুড়ি মা কত আশা করে এই সংসারটা আমার উপর ছেড়ে গেছে, তাই আমি এই সংসার ছেড়ে একটা দিনের জন্যও কোথাও যাইনি গো। আজ এই সংসার আমার চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ছোট ঠাকুরপো। আমি মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। আমি হাত জোর করে বলছি তোমায়, তুমি এই বিয়েটাতে থাকো ছোট ঠাকুরপো, এই বিয়েটাতে থাকো। ঠিক আছে বৌদি, তুমি যখন এত জোর করে বলছো তখন আমি একটু ভেবে দেখি। তোমরা এগো, আমি পরে আসবো। যদি আমার ইচ্ছা হয় আমি যাব। ছোট ঠাকুরপো, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। ড্যাডি, মাম্মা মুখ কেন ঢেকে আছে? তোমার মামাম তো লজ্জা পাচ্ছে, তাই এরকম করছে। মাম্মা আমাকে ঠাম্মা কত সুন্দর করে সাজিয়ে দিল, তাও মাম্মা লজ্জা পাচ্ছে। ঠিকই তো, এটা তো ভারী অন্যায়। ঠাম্মি সুন্দর করে সাজিয়ে দিল কেন? লজ্জা পাবে বলে? তুমি তোমার মামামকে বলো হাতটা সরাতে। তোমার ঠাম্মি কেমন সাজিয়ে দিল আমি একটু দেখি। মাম্মা হাতটা সরাও, ড্যাডি তো দেখবে। সরাও জানবি হাতটা এবার। এই তো গুড গার্ল। মা বাবা কি ডেপো হয়েছে দেখেছো ছেলেটা? অবশ্য হবে নাই বা কেন, হস্টেলে থাকতো তারপরে তো ওই জাহ্নবীর পাল্লায় গিয়ে পড়লো। মানুষ হবে না দেখো ছেলেটা, আসলে অলিটার জন্যই না কষ্ট। কিন্তু আমরা যে শুনলাম অভিমন্যুকে জাহ্নবী খুব ভালোবাসে, আর ঋষিও তো নাকি বিয়ে করছে জাহ্নবীকে সেই কারণে। এইসব বলছো তোমরা, ভালোবাসা না ছাই, এসব লোক দেখানি, কি ভেবেছো? হয় অলি মারা গেছে, তা বলে কি বাড়িতে কেউ ছিল না নাকি? ও দাদু দিদিমা আছে, আমি আছি, আমাদের কাছেও তো রাখলো না, সেই তো হস্টেলে দিয়ে এলো। আমি কি ওকে কম ভালোবাসতাম নাকি? ওই পুচকেটাকে একদম নিজের ছেলের মতো ভালোবাসতাম, রাখলো না তো, হস্টেলে পাঠিয়ে দিল। আসলে কি বলতো, আগে থেকে না সব সাজানো ছিল। অলি মারা যাওয়ার পর থেকে ওরা ঠিকই চোখাচোখ রাখতো, সব চোখের আড়ালে, বুঝতে পেরেছ? যেই জাহ্নবী ট্রান্সফার হলো অমনি সঙ্গে সঙ্গে ওরা ভাবলো যে এবার সম্পর্কটাকে স্বীকৃতি দেবে। সঙ্গে সঙ্গে ঋষি কি করলো, বাচ্চাটাকে গিয়ে হস্টেলে ভর্তি করে দিয়ে এলো। আমাদের কাউকে বলেনি জানো তো, একেবারে অ্যাডমিশন করিয়ে দিয়ে তারপরে এসে পড়লো বাড়িতে। বাবা কি বলছো গো এসব? তলে তলে এত? বলছি কি, অলির বাবা মা তো এসেছিল এর মধ্যে, জানো না, আমাদের বাড়িতে। সে তো জেলে পাঠালো বলে পুলিশ টুলিশ নিয়ে এসে হয়তো হাজিরই হবে। বাবা, আমাদের বাড়িতে এসে তো হুমকি দিয়ে গেছে, জানো না? তাই বুঝি? উফ, তোমাদের পরিবারে আর শান্তি ফিরে এলো না গো, অশান্তি একটার পর একটা লেগে আছে।